বৌদ্ধমশাই, রাজকন্যা এখনো চোখ খুলছে না কেন? তার কি খুব বড় কোনো ক্ষতি হয়েছে? শান্ত হন রাজেশ বাবু। ওরে দাসী ললিতা, ভালো করে দেখ, এই শাড়িগুলো সাধারণ সুতোর কাজ মনে করিস না, এগুলো হলো সোনা, খাঁটি সোনা। অন্তর্মহলে সাজঘর, বিশাল আয়নার সামনে বসে আছে চারুলতা। আজ আর তার পরনে সেই বনবাসের মলিন শাড়ি নেই। দাসীরা তাকে দরজা খুলে রাজপুত্র অরুণ যখন চারুলতাকে দেখেন, তিনি মুহূর্তের মধ্যেই বাকরুদ্ধ হয়ে গেলেন। বনবাসে সেই সংগ্রামী মেয়ে, কিন্তু হায়, দরজার মুখে দুজন বলশালী প্রহরী তার পথ আটকে দাঁড়ালো। কোথায় যাচ্ছিস বিজলি? মহারাজের আদেশ, তোর জায়গা এখন। পরদিন ভোরের আলো ফোটার আগেই হেমরাজ্যের সীমান্তে এসে পৌঁছেছিলেন মন্ত্রীমশাই এবং তাঁতিরা। তাদের রথে বোঝায় রত্নগড়ের রানীর দেওয়া উপহার আর নতুন আশার আলো। কিন্তু মন্ত্রীমশাইয়ের মন পড়ে আছে সেই গহীন অরণ্যের পরিত্যক্ত মহলটিতে, যেখানে তিনি যুবরানী চারুলতাকে রেখে গিয়েছিলেন। রথ থামাও, দাঁড়াও। শোনো মাধব, তোমরা এই রথ নিয়ে ধীরে ধীরে রাজপ্রাসাদের প্রধান ফটকের দিকে এগোতে থাকো। আমি একবার ওই পরিত্যক্ত মহলটাই ঘুরে আসি। আমার মন বলছে যুবরানীকে খবরটা সবার আগে আমার দেওয়া উচিত। কিন্তু মন্ত্রী মশাই, আপনি একা যাবেন? জঙ্গলের পথ তো নিরাপদ নয়। একসাথেই যাই, আর যুবরানীকে নিয়ে না হয় একসাথে রাজপ্রাসাদে যাবো রাজপুত্রের কাছে। না না, তোমরা প্রাসাদের দিকে এগো, তবে আগে রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করো না। আগে ভেতরকার পরিবেশ এবং অবস্থা বুঝে সিদ্ধান্ত নিতে হবে। আর তাছাড়া যে জঙ্গলে স্বয়ং যুবরানী চারুলতা বাস করে, সেখানে ভয়ের কিছুই নেই। তিনি যদি ভয়কে জয় করে দিনরাত এখানে কাটাতে পারে, তাহলে আমি এই দিনের আলোতে তার উপলব্ধি কেন হতে পারবো না? তোমরা আর কথা বাড়িও না, যাও প্রাসাদের দিকে এগোতে থাকো। এরপর মন্ত্রীমশাই তাঁতিদের রথ সহ বিদায় দিয়ে সেই জরাজীর্ণ মহলের সামনে এসে দাঁড়ালেন। এ কি, চারপাশটা কেমন খা খা করছে, মহলের দরজাও খোলা, ভেতরে কোথাও প্রাণের স্পন্দন নেই। হ্যাঁ, এমনটা কেন কেন হচ্ছে? যুবরানী, মা চারুলতা। চারুলতাকে ডাকতে ডাকতে সে মহলের ভেতরে প্রবেশ করে। যুবরানী মা, চারুলতা, লতা মা, আপনারা কি আছেন? সোনা পাখি। কেউ উত্তর দিল না, শুধু মন্ত্রীমশাইয়ের গলার স্বর প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো। ঘরের ভেতরের জিনিসগুলো অগোছালো, যেন তাড়াহুড়ো করে কেউ এখান থেকে চলে গেছে। মন্ত্রীমশাইয়ের কপালে চিন্তার ভাঁজ পড়ল, বুকের ভেতরটা ধক করে উঠল। এ কি হলো? যুবরানী এখানে নেই কেন? তবে কি সেই মায়াবী রানী মধুবালা তার কোনো নতুন চক্রান্তে এদের ক্ষতি করলো? নাকি বাণিজ্যে যাওয়ার আগে আমি যে ভয় পাচ্ছিলাম সেটাই হলো? রানীকে জানতে পেরে চারুলতা মাকে এখান থেকে সরিয়ে দিল। হে বিধাতা, আমি এখন কি করব? না না, আমাকে এখন রাজপ্রাসাদে যেতে হবে। যদি ওদের কোনো বিপদ হয়ে থাকে, তবে আজ আমিও রাজদরবার লণ্ডভণ্ড করে দেব। এই রাজ্যের রাজার নুন খেয়েছি, তাই রাজ পরিবারের জন্য লড়তে আমাকে হবেই। প্রয়োজনে নিজের জীবন বাজি রেখে হলেও লড়তে হবে। মন্ত্রীমশাই কালবিলম্ব না করে ঝড়ের বেগে রাজপ্রাসাদের দিকে ছুটে গেলেন। রাজপ্রাসাদের অন্দরমহল, জেসমিনের কক্ষ। বিশাল পালঙ্কে শুয়ে আছে জেসমিন, তার চোখ খোলা, কিন্তু সেই চোখে যেন কোনো ভাষা নেই। সে তাকিয়ে আছে ছাদের কড়িকাঠের দিকে। লতামা এক বাটি ফলের রস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আর খাটের এক কোণে অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রাজেশ। জেসমিন বোন, তাকাও আমার দিকে। আমি চারু, দেখো, আজ আর আমাদের মধ্যে কোনো দেওয়াল নেই। আমরা দুজনেই মধুপুর রাজ্যের মেয়ে, তুমি তো পর কেউ নয়। আমি ওই রাজ্যের রাজার মেয়ে হলে তুমিও ওই রাজ্যের রাজকন্যা, এটা তোমার পরিচয়। তুমি কথা বলছো না কেন বোন? তোমার এই নীরবতা যে আর সহ্য হচ্ছে না। জেসমিন কোনো কথারই উত্তর দিল না, তার চোখ দিয়ে শুধু এক ফোঁটা করে জল গড়িয়ে এলো। সে যেন পাথর হয়ে গেছে, নিজের পরিচয় হারানোর শোক তাকে বাকরুদ্ধ করে দিয়েছে। চারু মা, ওর মনের উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে তা সামলানো সহজ নয়। ও নিজেকে রাখালের মেয়ে ভেবে নিজেকে বড্ড ছোট মনে করছে। ওর এখন বিশ্রাম দরকার। রাজেশ বাবু, আপনি কি দেখছেন বলুন তো? জেসমিন আজ ভেঙে পড়েছে, কিন্তু এই ভাঙা মন জোড়া লাগানোর দায়িত্ব আমি আপনাকে দিচ্ছি। আমার
আমাকে? কিন্তু যুবরানী, আমি তো অপরাধী। রাজকুমার জেসমিন হয়তো এখন আমাকে স্বামী হিসেবে মেনে নিতেই পারেনি। তাই বলছিলাম, আমি কি এর যোগ্য? আমি কি পারবো তাকে সুস্থ করে তুলতে? মানুষ ভুল করে, আবার মানুষই শুধরে যায়। আপনি জেসমিনকে সত্যের পথ দেখাতে চেয়েছিলেন, সেটাই প্রমাণ করে আপনার মনে ওর জন্য ভালোবাসা আছে। শুনুন রাজেশ বাবু, রাজবৈদ্য ওষুধ দিতে পারেন, কিন্তু জেসমিনের এখন যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হলো নিঃস্বার্থ ভালোবাসার সম্মান। ওকে বোঝাতে হবে জন্ম পরিচয় নয়, মানুষের কর্মই তার আসল পরিচয়। ওকে সুস্থ করে তুলুন। এই কথাগুলো বলে চারুলতা ও লতা মা কক্ষ থেকে বেরিয়ে পড়ে। ঘর এখন নিস্তব্ধ। রাজেশ ধীর পায়ে এগিয়ে এসে জেসমিনের পাশে বসলো। সে আলতো করে জেসমিনের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। রাজকুমার জেসমিন, আমি জানি তুমি কি ভাবছো। তুমি ভাবছো তোমার সব শেষ হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করো, আজ আমার কাছে তুমি আগের চেয়েও অনেক বেশি দামি। এতদিন আমি স্বার্থের জন্য ভালোবাসার অভিনয় করতাম, কিন্তু চারুলতার মহানুভবতা দেখে আমি শিখেছি নিঃস্বার্থ ভালোবাসা কি। তুমি যদি রাখালের মেয়ে হও, তবে আমি সেই রাখালের দাস হতেও রাজি। তুমি শুধু একবার কথা বলো, আমি কথা দিচ্ছি এই পৃথিবীকে আমি ভুলিয়ে দেব তুমি কে ছিলে। সবাই জানবে তুমি কে হয়ে উঠেছো। আমার ভালোবাসা দিয়ে আমি তোমাকে আবার নতুন করে গড়ে তুলবো জেসমিন। জেসমিনের চোখের পাতা সামান্য কেঁপে উঠল। এক মুহূর্তের জন্য পাথরের মূর্তিতে যেন প্রাণের সঞ্চার হলো বলে মনে হলো। ওদিকে রাজদরবার সিংহাসনে মহারাজ অম্বিকা প্রাসাদ, পাশে চিন্তিত মুখে অরুণ। দুজনে গত রাতের ধকল কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। অরুণ, মনে হচ্ছে যেন এক দুঃস্বপ্ন থেকে জাগলাম। কত বছর পর বুকের ওপর থেকে পাথরটা নামলো বলতো। হেমরাজ্য আর সকল চক্রান্ত থেকে মুক্ত রানী মধুবালা আর তার ওই তান্ত্রিক গুরু এখন কারাগারে। হ্যাঁ পিতামশাই, আমাদের রাজ্য এবং মধুপুর উভয় রাজ্য এখন নিরাপদ। চারুলতা ফিরে আসায় রাজপ্রাসাদের শ্রী ফিরে এসেছে। জেসমিন আর রাজেশও তাদের ভুল বুঝতে পেরেছে। সব মিলিয়ে মনে হচ্ছে শান্তি ফিরে এসেছে। হঠাৎ রাজপুত্র অরুণ কিছু একটা মনে পড়ে যাওয়ায়, কিন্তু পিতামশাই, একটা কাজ এখনো বাকি। কি কাজ রাজপুত্র? আমরা সাপকে বন্দি করেছি, কিন্তু সাপের বিষাক্ত দাঁত এখনো বাইরে রেখেছি। রানী সেই খাসদাসে বিজলি, সে ছায়ার মতো রানীর সাথেই থাকতো এবং তার প্রতিটি কুকর্মের সাহায্য করত। রানী কারাগারে থাকলেও ওই বিজলি রানীর বার্তাবাহক হিসেবে কাজ করতে পারে, তাই তাকে বন্দি করা প্রয়োজন। ঠিক বলেছ অরুণ, আমি তো ওর কথা ভুলেই গিয়েছিলাম। রক্ষী, রক্ষী! দুজন রাজরক্ষী দ্রুত এগিয়ে আসে। এই মুহূর্তে প্রাসাদের প্রতিটি কোণায় তল্লাশি করো। দাসী বিজলিকে যেখানে পাবে সেখান থেকে বন্দি করে আমার সামনে হাজির করো, সে যেন পালাতে না পারে। যথা আজ্ঞা মহারাজ। রত্নগর রাজপ্রাসাদের অলিন্দে পায়চারি করছে রানী রূপমঞ্জরি। তার কপালে চিন্তার ভাঁজ, কিন্তু রানীর অস্থিরতা যেন কমছে না। হ্যাঁ রে ললিতা, মন্ত্রী মশাই কি এতক্ষণে হেমরাজ্যে পৌঁছলেন, নাকি পথে কোনো দস্যুর কবলে পড়লেন? আমার মনটা বড্ড অস্থির লাগছে। আপনি খামোখা চিন্তা করছেন মহারানী। মন্ত্রীমশাই বিচক্ষণ লোক, তিনি নিশ্চয় পৌঁছে যাবেন। শুধু পৌঁছানোই নয় রে, আসল চিন্তা তো তারপরে। আমি তো চুক্তিনামা পাঠিয়েছি, সেটা পড়ে যুবরানী চারুলতা কি বলবে? মন্ত্রী মশাই বলেছিলেন চারুলতা নাকি ভীষণ বুদ্ধিমতী। সে যদি আমার এই ব্যবসায়িক চাল ধরে ফেলে, যদি সে বলে না রত্নগরের রানী আমাদের ঠকাচ্ছেন, তখন কি হবে? তাহলে আমরা নতুন করে চুক্তি করব। ঠিকই বলেছিস, আমার চুক্তির চাল কেটে বেরোনো অত সহজ নয়। রত্নগরের রানী হার মানতে শেখেনি। চারুলতা যদি বেঁকে বসে, তবে আমি নিজে হেমরাজ্যে যাব। প্রয়োজনে তাকে আমার বুদ্ধির জালে জড়াবো। কিন্তু ওই স্বর্ণালী শাড়ির একচেটিয়া ব্যবসা আমি হাতছাড়া হতে দেব না। চারুলতার বুদ্ধি আর রূপমঞ্জুরির কৌশল দেখাই যাক কার পাল্লা ভারী হয়। তবে আমি যে আর অপেক্ষা করতে পারছি না। ধৈর্য ধরুন মহারানী। হেমরাজ্যের অন্ধকার কারাগার। রানী মধুবালা দাঁড়িয়ে আছেন, তার চোখ দিয়ে আগুন ঝরছে।
তখনই লুকিয়ে চুরিয়ে সেখানে আবার উপস্থিত হয় দাসী বিজলি। রানীমা, ও রানীমা, কে? বিজলি, তুই এসেছিস? আমাকে এখান থেকে বের করানোর উপায় করলি? চাবি জোগাড় করতে পেরেছিস? চাবি জোগাড় তো দূরের কথা রানীমা, বাইরে যে কড়া পাহারা। আমি শুধু আপনাকে একটা খবর দিতে এসেছি, সর্বনাশ হয়ে গেছে। আবার আবার কি সর্বনাশ হয়েছে? রাজকন্যা জেসমিনের জ্ঞান ফিরেছে ঠিকই, কিন্তু সে আর আপনার নাম মুখেও আনছে না। আর ওই রাজেশবাবু এখন জেসমিনের সেবা করছে। আর শুনলাম মহারাজ নাকি মধুপুর আর হেমরাজ্যের সব গণ্যমান্য ব্যক্তিদেরকে একত্রিত করেছেন আপনার বিচারের জন্য। আপনার জন্য নাকি কঠিন থেকে কঠিনতম বিচারের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কি? সকলে মিলে আমার বিরুদ্ধে কঠিন বিচারের স্বপ্ন দেখছে, আর ওই রাজেশ আমার মেয়ের মাথা খাচ্ছে, আর তুই শুধু খবর দিতে এসেছিস? অপদার্থ কোথাকার! তোকে আমি এতদিন পুষলাম কি এই দিন দেখার জন্য? যা, বেরো এখান থেকে। আমাকে বের করার ব্যবস্থা না করে যদি একবার আমার সামনে আসিস না, তবে তোর জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। আমাকে মাফ করবেন রানীমা, আমি চেষ্টা করছি। আমি দেখছি আপনাকে এখান থেকে কোনোভাবে মুক্ত করা যায় কি না। আমি যাচ্ছি। রানীমা যত যাই বলুক না কেন, আমি আর তাকে কোনো সাহায্য করব না। তিনি এবার তার উপযুক্ত শাস্তি পেয়ে সারা জীবন কারাগারে পচে মরুক। আর যাই হোক না কেন, আমি তার সঙ্গে নেই। বাবা, সঙ্গে থাকতে গেলে নিজের প্রাণটাকে খোয়াতে হবে আমার। এবার নিজে জান নিয়ে পালাতে হবে। পালা বিজলি, পালা, শিগগিরই পালা। বিজলি ভয়ে কাঁপতে কাঁপতে বের হতে যাচ্ছিল, কিন্তু হায়, দরজার মুখে দুজন বলশালী প্রহরী তার পথ আটকে দাঁড়ালো। কোথায় যাচ্ছিস বিজলি? মহারাজের আদেশ, তোর জায়গা এখন রানীর পায়ের কাছে নয়, রানীর পাশের কারাগারে। দোহাই আপনাদের, আমি কিছু করিনি। আমাকে যেতে দিন। সব দোষ ওই রানীর। রানীর হুকুম মানতে আমি বাধ্য ছিলাম। আমাকে দয়া করে ধরবেন না। চুপ কর, চক্রান্তের সমান ভাগিদার তুই। রাজবাড়ির নুন খেয়ে রাজবাড়ির সঙ্গে বেইমানি। চল চল রাজদরবারে। বিজলিকে নিয়ে যাওয়া হলো। বেশ অনেকটা সময় পর মন্ত্রী মশাই হন্তদন্ত হয়ে রাজপ্রাসাদের প্রধান ফটক দিয়ে প্রবেশ করলেন, কিন্তু প্রাসাদে প্রবেশ করতেই তিনি থমকে গেলেন। চারদিকে অদ্ভুত রকমের শান্ত, রানীর সৈন্যদের আস্ফালন নেই। এই নিস্তব্ধতা মন্ত্রীকে আরো ভড়কে দিল। হ্যাঁ, এত শান্ত কেন সব? তবে কি সব শেষ? রানী মধুবালা কি সবাইকে বন্দি করে ফেলেছে? আমি কি দেরি করে ফেললাম? ভয়ে ভয়ে তিনি রাজদরবারের দিকে পা বাড়ালেন। দরবারে ঢুকে তিনি দেখলেন মহারাজ সিংহাসনে বসে আছেন। তাদের মুখে হাসি। মন্ত্রীমশাই নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না। মহারাজ, রাজপুত্র, আপনারা ঠিক আছে নাকি আমি ফিরে আসতে আসতে ভীষণ দেরি করে ফেলেছি? মহারাজ, আপনারা কি এখন ওই রানীর মায়ের জর্জরিত? আরে মন্ত্রী মশাই যে, আসুন আসুন, আমরা আপনার অপেক্ষাতেই ছিলাম। কিন্তু মহারাজ, আমি প্রথমে পরিত্যক্ত মহলে গিয়েছিলাম। সেখানে কাউকে না পেয়ে আমার প্রাণ জুড়িয়ে গিয়েছিল। ভেবেছিল বড় কোনো বিপদ হয়েছে। যুবরানীর চারুলতা মা কোথায়? সবাই নিরাপদে আছে তো? এরপর রাজপুত্র অরুণ নেমে এসে মন্ত্রীমশাইকে সান্ত্বনা দিলেন। শান্ত হন মন্ত্রীমশাই, বিপদ এসেছিল কিন্তু কেটেও গেছে। চারুলতা এখন আর বনে নেই, সে এখন রাজপ্রাসাদের অন্তর্মহলে। আমাদের সব চক্রান্তের জাল ছিন্ন হয়ে গেছে, আর রানী মধুবালা এখন কারাগারে। এবার আপনিও সুস্থ শরীরে রাজদরবারে ফিরে এসেছেন, তাহলে আর কিসের চিন্তা বলুন তো? হে বিধাতা, তোমার অশেষ কৃপা। আমি যে কি দুশ্চিন্তায় ছিলাম তা বলে বোঝাতে পারবো না। আপনার মতো একজন বিশ্বস্ত মন্ত্রী মশাই আমরা আমাদের পাশে পেয়েছি, এটা যে আমাদের পরম সৌভাগ্যের। তবে এখন সেসব কথা থাক, পরে হবে সেসব কথা। আগে বলুন, বাণিজ্যের খবর কি? রত্নগড় থেকে কি সংবাদ এনেছেন? মহারাজ, সুসংবাদ, অত্যন্ত সুসংবাদ। রত্নগড়ের মহারানী আমাদের শাড়ি দেখে মুগ্ধ হয়েছেন। কিন্তু এই খুশির সংবাদ আমি যুবরানী চারুলতার সামনে দিতে চাই, কারণ এই সাফল্য তো তার মস্তিষ্কেরই ফসল। একদম ঠিক বলেছেন। চারু ছাড়া এই সভা অসম্পূর্ণ। আপনারা বসুন, একটু দাঁড়ান, আমি এক্ষুনি চারুলতাকে নিয়ে আসছি।
রাজপুত্র অরুণ আনন্দে অতিশয্যে নিজে অন্দরমহলের দিকে ছুটলেন। অন্দরমহলে সাজঘর, বিশাল আয়নার সামনে বসে আছে চারুলতা। আজ আর তার পরনে সেই বনবাসের মলিন শাড়ি নেই। দাসীরা তাকে যত্ন করে পরাচ্ছে হেমরাজ্যের সবচেয়ে দামি রক্তাম্বরী রেশম শাড়ি, যা চারুলতার নিজের নকশা করা। একজন দাসী তার চুলের স্বর্ণচাপা গুজে দিতে বলল। আহা, আমাদের যুবরানীকে আজ কি সুন্দর লাগছে, যেন স্বর্গের অপ্সরা। অন্য একজন দাসী তার গলায় মুক্তোর হার পরিয়ে দিল। শুধু হেমরাজ্যের যুবরানী কেন বলছিস? মধুপুর রাজ্যের রাজকন্যা, একই অঙ্গে দুই রূপ, এমন ভাগ্য কয়জনের হয়? চারুলতা তাদের কথায় লজ্জায় রাঙা হয়ে গেল। ইস, তোমরা থামবে? আমাকে এত সাজানোর কি আছে? আমি তো সেই চারুই আছি। না যুবরানী, আজ আপনি সেই বনবাসিনী চারু নন, আজ আপনি বিজয়ী বীরাঙ্গনা। মহারাজ এবং রাজপুত্র অপেক্ষা করছেন। আপনাকে আজ এমন ভাবে সাজাবো যে রাজপুত্র অরুণ আপনাকে দেখে চোখই ফেরাতে পারবে না। চারুলতা আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকালো। তার কপালে আঁকা হলো রাজকীয় চন্দন টিপ, কানে দুলল হীরের দুল। বনবাসের দুঃখ ঘুচে গিয়ে সেখানে ফুটে উঠল রাজকীয় আভিজাত্য। তখনই দরজায় কড়া নাড়লেন রাজপুত্র অরুণ। দরজার বাইরে দাঁড়িয়ে এসে জিজ্ঞাসা করলো, চারু, তুমি কি প্রস্তুত? মন্ত্রীমশাই তোমার জন্য অপেক্ষা করছেন। চারুলতা লজ্জায় আড়ষ্ট হয়ে তড়িঘড়ি করে বলে ওঠে, আমি আসছি রাজপুত্র। দরজা খুলে রাজপুত্র অরুণ যখন চারুলতাকে দেখেন, তিনি মুহূর্তের মধ্যেই বাকরুদ্ধ হয়ে গেলেন। বনবাসে সেই সংগ্রামী মেয়েটি আর আজ রাজরানীর বেশে অন্য মহিমায় উদ্ভাসিত। এ আমি কাকে দেখছি? এ কি আমার চারুলতা? ও গো দাসী, শীঘ্রই তোমরা জল আনো। রাজপুত্রের মাথায় জল ঢালার ব্যবস্থা করো। রাজপুত্র যে এক্ষুনি জ্ঞান হারাতে চলেছে। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ। মাথায় তার নীল ফিতা কিং, চোখে ভরা আলো, ভালুক খরগোশ পাখিরা সব ডাকে বন্ধু চলো। চারুলতা গল্প বলে সারাদিন, ভালোবাসা মজার হাসি এই তার রুটিন চল।